সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের বিচার সম্পূর্ণ সাজানো ও মিথ্যা ছিল। দেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের বিচার সম্পূর্ণ সাজানো ও মিথ্যা ছিল। সরকারের নির্বাহী কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে এর পুনর্বিচার হওয়া উচিত, যাতে স্বজনরা জানতে পারেন যে তাদের পিতা, ভাই বা আত্মীয় নিরপরাধ ছিলেন। এবারে জানাবো, ছাত্রলীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিল ছাত্রদল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বগুড়া ধনুট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বিপুল হাসানকে আটক করে মারধরের পর পুলিশে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন, পরে মারধর করে সদর থানা পুলিশে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধনুট থানার ওসি সাইদুল আলম। জানাবো, ছাত্র জনতার অর্জিত বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র চলছে। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের অর্জিত বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র চলছে, আর এই চক্রান্তের সাথে পতিত আওয়ামী শুরু শাসক ছাড়া আরও অনেকে জড়িত। সংস্কারের নাম করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত 4। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। এর মধ্যে নিমতলী এলাকায় বৃহস্পতিবার রাত 12টার দিকে একটি দুর্ঘটনা ঘটে, আর সবশেষ শুক্রবার ভোর 4টার দিকে হাঁসড়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। এবারে থাকছে বেনাপোলে বিজিবির অভিযানে 13 লাখ টাকার চোরাই পণ্য জব্দ। বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, 3 পিস, তৈরি পোশাক, কম্বল, কসমেটিক্স সামগ্রী ও ফ্যান্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবি সূত্রে জানা গেছে, গোপন খবরে বেনাপোল বিওপি, 5 বীরতলা বিওপি, আমরাখালী চেকপোস্ট এলাকা এবং বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালায়। অভিযানে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, 3 পিস তৈরির পোশাক, কম্বল, কসমেটিক সামগ্রী, ফেন্সিডিল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে পাচারের জন্য ভারতে ত্রিপুরায় গাঁজার চাষ। দেশের পূর্বাঞ্চল সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশে গাঁজা পাচার বেড়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ বৃহত্তর কুমিল্লার বিভিন্ন সীমান্ত পথে দেদারসে ভারতের ত্রিপুরা থেকে দেশে আসছে গাঁজা। 2024 সালে বিপুল পরিমাণ গাঁজা সহ 150 কোটি টাকার ভারতীয় অবৈধ চোরাই পণ্য উদ্ধার করেছে 60 বিজিবির সদস্যরা। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিন বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের বিচার সম্পূর্ণ সাজানো ও মিথ্যা ছিল। দেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের বিচার সম্পূর্ণ সাজানো ও মিথ্যা ছিল। সরকারের নির্বাহী কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে এর পুনর্বিচার হওয়া উচিত, যাতে স্বজনরা জানতে পারে যে তাদের পিতা, ভাই বা আত্মীয় নিরপরাধ ছিলেন। এছাড়া ব্যারিস্টার রাজ্জাক মনে করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অপরাধের বিচার স্বচ্ছভাবেই সম্ভব। দেশের আইনেই স্বচ্ছভাবে এই বিচার হলে সেটি আন্তর্জাতিকভাবে গ্রহণীয় হবে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কয়েকদিন আগে দেশে ফেরেন। আব্দুর রাজ্জাকের কাছে প্রশ্ন করা হয়, প্রায় 11 বছর সময় কাটিয়েছেন দেশের বাইরে, দেশে ফিরে প্রথম কি লক্ষ্য নিয়ে কাজ শুরু করতে চান। এর জবাবে তিনি বলেন, দেখুন, আমি 2013 সালে মাত্র 2 সপ্তাহের জন্য লন্ডনে গিয়েছিলাম। তখন কাদের মোল্লার ফাঁসি হয়েছিল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বন্ধ, বিরোধী দল নির্বাচন বয়কট করল, আমাকে সবকিছু থেকে বঞ্চিত করে দিল। তখন আমি লন্ডনে গিয়ে কিছু কূটনৈতিক কাজ করলাম, প্রশান্ত মহাসাগরের এপার ওপারে গেলাম, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ আরও নানা দেশে ঘুরে বেড়ালাম। 5 বছর পর আমি আমার আইনি পেশায় ঢুকে গেলাম। সেখানে আমার পেশাগত কাজ করে মনে এক ধরনের প্রশান্তি পেলাম। কি কারণে সেটা পরে বলবো। কার্যত আমি শেখ হাসিনার বিরুদ্ধে একটা ছায়া যুদ্ধ শুরু করলাম। আমি বিএনপির কেসগুলো নিয়ে লড়াই শুরু করলাম, জামায়াতের কেসগুলো নিয়ে লড়লাম। সেখানে 60% মামলায় আমি জিতেছি। আমি এই মামলাগুলোকে শেখ হাসিনার বিরুদ্ধে একটা লড়াই হিসেবে দেখেছি। লন্ডনের কোর্টগুলো আমাকে সাপোর্ট করত। আমি জামায়াতে নায়েবে আমির একেএম নাজির আহমেদের ছেলে রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত মামলার কৌশলে ছিলাম। সেখানে আইনি লড়াইয়ে র্যাবকে জার্মানির গেস্টাপোর সাথে তুলনা করলাম। লন্ডনের কোর্ট এই যুক্তি গ্রহণ করল। বাংলাদেশ হলে হয়তোবা আমাকে সুপ্রিম কোর্ট থেকে উঠিয়ে নিয়ে যেত। সুতরাং 11 বছর আমি আমার পেশা দিয়ে প্রবাসে লড়াই করেছি। আমার সন্তুষ্টির জায়গা এটাই।
গত 15 বছর দেশে যদি সুষ্ঠু আইন শাসন প্রতিষ্ঠিত থাকত, আদালত প্রকৃতভাবে স্বাধীন থাকত, তাহলে জামায়াতের এত বড় বড় নেতাকে ফাঁসি দেওয়া সম্ভব হতো না, বিএনপিকে এত অপদস্থ হতে হতো না, খালেদা জিয়াকে নিয়ে এত। সুতরাং আইনি শাসন এবং স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ছাত্রলীগ নেতাকে পুলিশকে ধরিয়ে দিল ছাত্রদল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বগুড়ার ধনুট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বিপুল হাসানকে আটক করে মারধরের পর পুলিশে দেওয়া হয়েছে। সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে, পরে মারধর করে সদর থানা পুলিশের কাছে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ধনুট থানার ওসি সাইদুল আলম। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ এবং এজাহার সূত্রে জানা যায়, বিপুল হাসান ধনুট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তিনি ধনুট সদরের পশ্চিম ভরণশাহী গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম হোসেনের মাস্টারের ছেলে। 2018 সালে ধনুটে বিএনপির মহাসমাবেশে হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। এছাড়া বগুড়ার সদর থানায় তার বিরুদ্ধে আরেকটি নাশকতার মামলা হয়েছে। গ্রেপ্তার এড়াতে বিপুল হাসান পলাতক ছিলেন। পরে বুধবার বগুড়ায় শহরে ঘোরাফেরা করবার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনতে পেরে আটক করে মারধরের পর সদর থানায় সোপর্দ করেন। এ বিষয়ে ধনুট থানার ওসি সাইদুল আলম জানান, ছাত্রলীগ নেতা বিপুল হাসানের বিরুদ্ধে থানায় 2টি রাজনৈতিক মামলা রয়েছে। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। ছাত্র জনতার অর্জিত বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র চলছে। জুয়েল। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের অর্জিত বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র চলছে। আর এই চক্রান্তের সাথে পতিত আওয়ামী স্বৈরশাসক ছাড়া আরও অনেকে জড়িত। সংস্কারের নাম করে ক্ষমতায় দীর্ঘস্থায়ী করবার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 3 নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। জুয়েল বলেন, একটি রাজনৈতিক দলের কথাবার্তায় মনে হচ্ছে দেশকে বিএনপি শূন্য করতে চায় তারা। আমি পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হয়ে গেছে। বিএনপি কোনো মৌলবাদী সংগঠন নয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আজকে যে দলটি বিএনপির বিরুদ্ধে অপবাদ দিয়ে মিথ্যা প্রচার করছে, এই জুলাই বিপ্লবে তাদের কজন শহীদ হয়েছেন জাতি জানতে চায়। তিনি বলেন, যারা দলীয় শৃঙ্খলা মেনে চলবে না, চাঁদাবাজি কিংবা লুটপাটে জড়িত থাকবে, তাদের অন্তত যুবদল ঢাকা মহানগর উত্তরে জড়িত থাকতে পারবে না। আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, নির্যাতিত হয়েছেন, যারা জেল খেটেছেন, মামলা হামলার শিকার হয়েছেন এবং দলীয় নির্দেশনা মেনে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তাদের নিয়ে যুবদল ঢাকা মহানগরের সকল শাখার কমিটি গঠিত হবে। মিরাজ আরও বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তরে কোনো হাইব্রিড বা অনুপ্রবেশকারীর স্থান হবে না। যারা হাইব্রিড এবং অনুপ্রবেশকারীদের দলে স্থান দেবার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। তিনি বলেন, যারা দলের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, একমাত্র তারাই হবে নেতা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত 4। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। এর মধ্যে নিমতলী এলাকায় বৃহস্পতিবার রাত 12টার দিকে একটি দুর্ঘটনা ঘটে। আর সবশেষ শুক্রবার ভোর 4টার দিকে হাসাড় এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, রাত 12টার দিকে নিমতলী এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে মাওয়ামুখী আবদুল্লাহ পরিবহনের বাস সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় বাসটি। নিহত হন বাসের হেলপার মোহাম্মদ জীবন 44। তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামে। নিহত অপরজন হলেন বাসযাত্রী মোহাম্মদ রায়হান 27। তিনি সিরাজদিখান উপজেলার মালখাননগর ইউনিয়নের দেবীপুরা গ্রামের বাসিন্দা। এদিকে ভোরে হাসাড় এলাকায় অপর দুর্ঘটনায় নিহত হন আরও 2 জন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে এই 2 ব্যক্তির আনুমানিক বয়স 35 থেকে 25 বছর হবে। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর ক্যামিলিয়া সরকার জানান, রাতে 2 জনের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। ভোরে আরও 2 জন এসেছে। সর্বশেষ জানাবো, বাংলাদেশে পাচারের জন্য ভারতে ত্রিপুরায় গাঁজার চাষ। দেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশে গাঁজা পাচার বেড়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ বৃহত্তর কুমিল্লার বিভিন্ন সীমান্ত পথ দেদারসে ভারতের ত্রিপুরা থেকে দেশে আসছে গাঁজা। 2024 সালে বিপুল পরিমাণ গাঁজাসহ 150 কোটি টাকার ভারতীয় অবৈধ চোরাই পণ্য উদ্ধার করেছে 60 বিজিবি সদস্যরা। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিন বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করছে। ত্রিপুরার শত শত একর ভূমিতে চাষ হচ্ছে এসব গাঁজা। 2 দেশের কয়েকটি সিন্ডিকেট এই গাঁজা পাচার নিয়ন্ত্রণ করছে। ত্রিপুরার সংবাদ সংস্থা ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে এসব জানা গেছে। জাগরণ ত্রিপুরার সংবাদ মাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী, ত্রিপুরা রাজ্যের গাঁজার চাষ হয় অল্প পুঁজিতে অধিক মুনাফা লাভের আশায়। সেখানকার বাড়ির উঠোনে অথবা বাড়ি সংলগ্ন জমি সর্বত্রই গাঁজার চাষ বেড়ে গেছে। রাতারাতি বিলাসবহুল বাড়ি এবং গাড়ির মালিক হবার লোভে ত্রিপুরার কৃষকরা ফসল চাষের বদলে গাঁজা চাষে বেশি আগ্রহী। ত্রিপুরার গাঁজা চাষ বেআইনি হলেও প্রতিরোধে তেমন ব্যবস্থা গ্রহণ করা হয় না। মাঝে মধ্যে কিছু গাছ ধ্বংস করা হয়। ডিসেম্বর মাসে 3টি জমিতে 1.5 লাখের মতো গাঁজা গাছ ধ্বংস করেছে সেখানকার বিশালগড় যাত্রা
দুর্গাপুর থানা পুলিশ। সীমান্তের সূত্রে জানা গেছে, বাংলাদেশে পাচারের জন্য ত্রিপুরার কৃষকরা গাঁজার চাষ করছে। জানা গেছে, মাদক কারবারিরা এক শ্রেণীর বিএসএফ এর সহায়তায় বেড়ার উপর দিয়ে গেট দিয়ে কৌশলে বাংলাদেশে গাঁজা নিয়ে আসছে। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর রেল এবং সড়ক পথে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত মাদকের আস্তানায় চলে যায় সব গাঁজা। সম্প্রতি বিজিবির তৎপরতায় নিয়মিত সীমান্তে গাঁজা ধরা পড়ছে। ব্রাহ্মণবাড়িয়া সুলতান ৬০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বর জানান, আখাউড়া স্থলবন্দর থেকে কুমিল্লা আদর্শ সদর পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকসহ চোরাচালানের বিরুদ্ধে বিজিবির বিশেষ অভিযান চলছে। ২০২৪ সালে বিপুল পরিমাণ গাঁজাসহ ১৪৭ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার করেছে ৬০ বিজিবির সদস্যরা।